দেখুন, কোটার বিষয়টি হাইকোর্টের মাধ্যমে কোটার বিষয়টি এসেছে। সরকার কিন্তু ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল হয়ে পুরো কোটা পদ্ধতিটাই বাতিল করে দিয়েছিল এবং কোটা পদ্ধতি বাতিল করার পর কোটাবিহীনভাবেই সরকারি চাকরিতে অন্তর্ভুক্তি হচ্ছিল এবং সরকার সেটিকে পুনর্বহাল করে নাই বা সে ব্যাপারে সরকারের কোনো উদ্যোগও ছিল না। কিন্তু হাইকোর্ট রায় দিয়েছিল যে সেটিকে পুনর্বহাল করতে হবে। আবার সুপ্রিম কোর্ট সেটি স্থগিত করেছে। বিষয়টি আদালতে বিচারাধীন এবং যেহেতু আদালতের কারণেই বিষয়টি সামনে এসছে, সমাধানটাও আদালতের মাধ্যমেই হতে হবে। কারণ আদালতে বিচারাধীন একটি বিষয়ের উপর সরকার কোনো সিদ্ধান্ত দিতে পারে না, আদালত অবমাননা হবে। এখন যে আন্দোলন হচ্ছে এটির কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এটি ইন ওয়ান সেন্স আসলে আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনও বটে। তো সরকার সবসময় ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল ছিল এবং সেই কারণে কোটা পদ্ধতি বাতিল করেছিল। তবে বাতিল করার প্রেক্ষিতে অনেক সমস্যাও দেখা দিয়েছে। যেমন দেখা যায় অনেক জেলা থেকে সরকারি চাকরিতে অনেক ক্যাডারে স্থান পাচ্ছে না, মেয়েদের অংশগ্রহণ কমে গেছে, পশ্চাৎপদ জনগোষ্ঠীর অংশগ্রহণ বা চাকরি প্রাপ্তি কমে গেছে। এগুলো সমস্যা দেখা দিয়েছে, কিন্তু সরকার কিন্তু কোটা পদ্ধতি বাতিল করেছে। আর বিএনপি তো সবসময় চায়, দেশে নিজেদের তো করার কিছু ক্ষমতা নাই, তারা অপরের ঘাড়ে চেপে কোনো সময় কোটার উপর ভর করে, কোনো সময় তেল গ্যাসের উপর আন্দোলনকারীর উপর ভর করে, কোনো সময় আবার অন্য কিছুর উপর ভর করে। তো বিএনপি এখান থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আর হাইকোর্ট সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তের পর সুপ্রিম কোর্ট স্থিতি অবস্থা বজায় রাখার জন্য আদেশ দিয়েছে। অর্থাৎ কোটা যে বাতিল সরকার করেছে সেটি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এরপরে যখন আন্দোলন হয় বুঝতে হবে এটির সাথে রাজনীতি যুক্ত হয়েছে। মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী, যিনি মায়ানমারের উপপ্রধানমন্ত্রীও, তার সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে আমার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এবং নেপালের ফরেন সেক্রেটারির সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং তিনি আমাকে যেটি জানিয়েছেন, আমি তাকে জিজ্ঞেস করেছি যে তিনি আমাকে যেটি বলেছেন যে তারা রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায়। আমি তাকে জিজ্ঞেস করেছি এটা আমরা কি প্রেসে বলতে পারি কি না, তিনি বলেছেন অবশ্যই পারো। তো তবে এখন যে রাখাইন প্রভিন্সে, আরাকান স্টেটে যে পরিস্থিতি, সেটি আসলে রোহিঙ্গাদেরকে এই মুহূর্তে সেখানে পাঠানো একটু ঝুঁকিপূর্ণ। তো যখনই পরিস্থিতির উন্নতি হবে তারা এই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় বলে তিনি আমাকে জানিয়েছেন। তিনি আরেকটি কনসার্নের কথা বলেছেন যে দেখো, আমরা দুই দেশ মিলে এই রোহিঙ্গা প্রত্যাবাসনটা শুরু করতে চাই। যখন বিভিন্ন এনজিও এখানে যুক্ত হয় তখন নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়, এটি তিনি আমাকে বলেছেন। এবং তাদের সাথে আপনারা জানেন যে রোহিঙ্গা ইস্যু ছাড়াও আমাদের বাণিজ্য রয়েছে। যেমন তাদের দেশ থেকে অনেকগুলো কৃষি পণ্য আমাদের দেশে আসে। তো রোহিঙ্গা সমস্যার সমাধান হলে এই কৃষি পণ্য আসার ক্ষেত্রে সেটি সহজ হবে। এবং বিমস্টেক কান্ট্রিগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আলোচিত হয়েছে সেটি হচ্ছে কানেক্টিভিটি, এবং কানেক্টিভিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই কানেক্টিভিটি স্ট্রেংথেন করা এবং বিভিআইনের মাধ্যমে বিভিআইনটাকে অপারেশনালাইজ করা, এগুলো আমরা দ্বিপাক্ষিক আলোচনা আমরা করেছি নেপালের সাথে, ভারতের সাথে, ভুটানের মন্ত্রীর সাথেও আমার সৌজন্য কথাবার্তা হয়েছে, সেখানেও আমরা বিষয়গুলো আলোচনা করেছি। এই ছিল মোটামুটি আলোচনা। আজকে ইউরোপিয়ান ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি আমার সাথে দেখা করতে এসেছিলেন। আপনারা জানেন যে আমরা 2026 সালে এলডিসি থেকে এমআইসি অর্থাৎ এলডিসি লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে মিডল ইনকাম কান্ট্রিতে আমরা গ্রাজুয়েট করতে যাচ্ছি অফিসিয়ালি। এবং সেই ক্ষেত্রে আমাদের জিএসপি প্লাস ফ্যাসিলিটি সেটাকে অব্যাহত রাখা এবং আমরা যেই এলডিসি হওয়ার কারণে যে সমস্ত অন্যান্য সুবিধাগুলো আমরা এখন এনজয় করি সেগুলো যেন 2032 সাল নাগাদ আমরা সেগুলো আমাদের জন্য থাকে, সে নিয়ে আলোচনা হয়েছে। একই সাথে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে আমাদের দেশ থেকে কর্মী নেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে।
আপাতত ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে ৩,০০০ কর্মী নেওয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি, এবং দেশগুলো হচ্ছে ইটালি, জার্মানি, গ্রিস এবং রোমানিয়া। এই সমস্ত দেশে ৩,০০০ কর্মী আমাদের দেশ থেকে যাবে। আমরা এই মর্মে সম্মত হয়েছি, এবং এই কর্মীদের পারফরমেন্সের উপর ভিত্তি করে সেটি আরও বাড়ানো হবে বলে আজকে আলোচনা করেছি আমরা। তো এছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন আপনারা জানেন আমাদের সবচেয়ে বড় বাজার, আমাদের গার্মেন্টস পণ্যের জন্য সবচেয়ে বড় বাজার, আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রেডিং পার্টনার। তো এইগুলো আলোচনা হয়েছে। তিনি ব্রাসেলসে ফেরত যাচ্ছেন, তো সেখানে যেহেতু তিনি থাকবেন, সেখানে থেকে আমাদের বন্ধু হিসেবে যেন কাজ করেন সেই অনুরোধ জানিয়েছে। তিনি বলেছেন তিনি আমাদের বন্ধু হিসেবে কাজ করবেন। এখন আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা রাজনীতিতে কোনো ভায়োলেন্স আমরা চাই না। আমাদের দেশে যেমন মানুষ পুড়িয়ে হত্যা করে এবং গাড়ি ঘোড়া ধ্বংস করা হয়, পোড়ানো হয়, মানুষের সম্পত্তি পোড়ানো হয়, সেটি কখনো কাম্য নয়, সেটা অনভিপ্রেত, এটা আইন বিরোধী। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনীতিতে ভায়োলেন্স সেভাবে ছিল না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপর যে হামলা, আমরা অবশ্যই উই হ্যাভ ডিপ কনসার্ন এবং আমরা এটার নিন্দা জানাই, এবং রাজনীতিতে কোনো ভায়োলেন্সের স্থান থাকা উচিত নয় সেটি আমরা মনে করি। জয়শঙ্করের সাথে আমার আলোচনায় বাংলাদেশের যে প্যারিসেবল আইটেমগুলো আমরা ভারত থেকে আমদানি করি বা অনেক ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল থাকি বিভিন্ন সময়, সেগুলোর জন্য একটি কোটা নির্ধারণ করে দেওয়ার জন্য বাংলাদেশ যাতে সবসময় সেই পরিমাণ নিদেন পক্ষে সেই পরিমাণ পায় এবং প্রয়োজন আরও বেশি পায়, সেটি নিয়ে আমরা বহুদিন ধরে আলোচনা করে এসেছি। তার সাথে আলোচনায় সেই বিষয়টি ছিল। আমাদের চীন সফর নিয়ে কোনো আলোচনা হয়।